আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আপনারা লক্ষ্য করেন আজকে ২২শে ফেব্রুয়ারি ২০২৬ আমরা বণিক বার্তা, প্রথম আলো এবং ডেইলি স্টার একসাথে আলোচনা করব। তো যারা ভিডিওগুলো দেখছেন একটু লাইক করবেন। তো আপনারা লক্ষ্য করেন প্রথম আলোর প্রথম পাতায় এসেছে যে রিসেন্টলি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় ৯ ফেব্রুয়ারিতে এবং এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের উপর দেশটির পাল্টা শুল্কের হার ছিল 19% বা 19%। এই যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের উপর ট্রাম্প আপনার একতরফা শুল্ক আরোপ করছে, বিষয়টিকে আপনার যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট সেটি অবৈধ ঘোষণা করেছে। তারপর দেখেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সংসদের প্রথম অধিবেশন এটি ১০ থেকে ১২ই মার্চের মধ্যে হতে পারে। এটি বণিকবার্তা এসেছে। তো আপনারা জানেন যে ১২ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয় এবং এই নির্বাচনে বিএনপি ২০৯টি আসন এককভাবে লাভ করে বিজয় অর্জন করে। তো যারা সংসদ সদস্য হয়েছেন তাদের গ্যাজেট ১৩ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় এবং তারা শপথ গ্রহণ করেন ১৭ই ফেব্রুয়ারিতে। তো যেহেতু ইতিমধ্যে কারা, কারা সাংসদ হবেন সেটি নির্ধারিত হয়েছে, তো আপনারা জানেন যে সংবিধানে ৭২ এর ১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপনার সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন। তো সেটি তিনি ৩০ দিনের মধ্যে তাকে আহ্বান করতে হয় এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শক্রমে তিনি তা করে থাকেন। এরপর আপনারা একটু লক্ষ্য করেন যে গুগল ডিপমাইন্ড প্রধান ডেমিস এসাবিসকে আপনারা হয়তো চেনেন। তিনি ২০২৪ সালে রসায়নে নোবেল প্রাইজ পেয়েছে। তিনি বলছেন যে এআই ঝুঁকি মোকাবেলায় আমাদের জরুরি গবেষণা প্রয়োজন। তো কেন আমাদের গবেষণা করতে হবে? প্রথমত এআই এর ২টি বড় ঝুঁকি রয়েছে। একটা খারাপ উদ্দেশ্যে যে কেউ এআই এর ব্যবহার করতে পারে। সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু স্মার্ট রেগুলেশন এবং কার্যকর নীতিমালার প্রয়োজন রয়েছে এবং গবেষণার মাধ্যমে এই বিষয়গুলো বের হয়ে আসবে। তারপর দেখেন যে আরেকটা বিষয় রয়েছে, আরেকটা বড় ঝুঁকি রয়েছে, সেটা যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে সিস্টেমগুলো রয়েছে, এগুলো যত বেশি শক্তিশালী হবে সেগুলোর উপর যে নিয়ন্ত্রণের করার যে সক্ষমতা বা সেটি হারানোর যে আশঙ্কা সেটি ততই প্রবল হতে থাকবে। এজন্য আমাদের পূর্ব একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে যে আমরা কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব। তারপর স্যাম অল্টম্যানকে আপনারা চেনেন, ওপেন এআই এর প্রতিষ্ঠাতা। তিনি বলছেন যে এআই যে নিয়ন্ত্রণে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। কারণ ওয়ার্ল্ড খুব ফাস্ট যাচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ইভলভটা এটিও খুব ফাস্টলি হচ্ছে। তো এজন্য আমাদেরকে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সঠিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। হাসাবিস বলছে যে আপনার আগামী ১০ বছরে মানুষের যে সৃজনশীলতার ক্ষেত্রে বিশাল শক্তিতে রূপান্তরিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই তরুণ যে প্রজন্ম রয়েছে যারা আমাদের সম্পদ বা বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ, তাদেরকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে যথাযথ আপনার জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। তারপর দেখেন যে এজন্য আরকি যে আমাদের একটা শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করতে হবে যা গবেষণার মাধ্যমে সম্ভব। তারপর একটু লক্ষ্য করেন যে সাম্প্রতিক অংশে কিছু মতামত এসেছে। আপনারা জানেন যে আমাদের যে অর্থনৈতিক যে অবস্থা সেটি খুব একটা ভালো না। তো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নত জীবনমাত্রা অর্জনে আমাদের উৎপাদন বাড়াতে হবে। তো উৎপাদন কিভাবে বাড়বে? আপনি জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় খাত কৃষিখাত, যেটির মাধ্যমে দেশের 44% মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। তো এই কৃষিকাজ করে গ্রামীণ প্রান্তিক মানুষজন। তো গ্রামীণ যে অবকাঠামো সেটি উন্নয়ন যদি করা যেতে পারে, সেক্ষেত্রে আপনার যে কৃষকের জীবনমাত্রার মান উন্নয়ন হবে এবং কৃষিখাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। তো খাদ্য উৎপাদনশীলতা এবং খাদ্য নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। এজন্য আপনার বাজার যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃষিখাতের উৎপাদন, বিপণন বিষয়ে সরকারকে গুরুত্ব দিতে হবে। যার ফলে জনমানুষের যে নিরাপদ জনজীবনের যে প্রত্যাশা সেটি পূরণ করা যেতে পারে। তারপর আপনারা লক্ষ্য করেন যে বিনিয়োগে আস্থা ফেরাতে প্রয়োজন কাঠামোগত সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকার আপনার বিনিয়োগ আনতে মোটামুটিভাবে ব্যর্থ বলা যেতে পারে। তো রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গণতান্ত্রিক যাত্রা, এই চ্যালেঞ্জগুলোর কারণে বৈদেশিক যে বিনিয়োগ সেটি কিছুটা স্থবিরতা আমরা লক্ষ্য করেছি। তো বিনিয়োগে আস্থা ফেরাতে আমাদের কাঠামোগত সংস্কার প্রয়োজন এবং ক্ষুদ্র ও মাঝারি যে উদ্যোক্তা রয়েছেন তাদের সুনির্দিষ্ট নীতিগত সহায়তা আমরা প্রদান করা যেতে পারে। তারপর শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী এবং উপযোগী করতে হবে। যেহেতু আমরা জনবহুল একটি দেশ এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সবচেয়ে শক্ত হাতিয়ার শিক্ষা ব্যবস্থা। এজন্য শিক্ষা ব্যবস্থা যত বেশি কর্মমুখী এবং যুগ উপযোগী হবে, তত তাড়াতাড়ি আমরা আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলা করতে পারব।
তারপর দেখেন যে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন ২০২৬ সালে ২১শে পদক প্রদান করা হয়েছে আপনার ৯ জন ব্যক্তিকে এবং হচ্ছে একটি প্রতিষ্ঠানকে। আপনারা একবার হচ্ছে দেখে নেন। যেমন হচ্ছে শিক্ষায় হচ্ছে প্রফেসর মাহবুবুল আলম মজুমদারকে আপনার ২১শে পদক দেওয়া হয়েছে এবং মেরিনা তাবাসসুমকে হচ্ছে আপনার স্থাপত্যে হচ্ছে আপনার ২১শে পদক দেওয়া হয়েছে। এই যে ২১শে পদক এটি প্রথমবারের মতো হচ্ছে দেওয়া হয়েছে ২০০০ সালে এবং এটির প্রবর্তক কিন্তু মেজর হচ্ছে জেনারেল জিয়াউর রহমান। সবচেয়ে দুর্বল বল হচ্ছে আপনার মহাকর্ষ বল। প্রোটন ও নিউট্রনের ভেতর কাজ করে সবল নিউক্লিয় বল। প্রথম ভাষা শহীদ হচ্ছে রফিক উদ্দিন আহমেদ। আর লন্ডন ভিত্তিক হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট হচ্ছে ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ২০২৫ সালে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী ঢাকার অবস্থান হচ্ছে আপনার ১৭১তম ১৭৩টি দেশের মধ্যে এবং পরিবেশ সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৭২তম। তার মানে আমাদের অবস্থা খুব ভয়াবহ এবং সরকারকে এই বিষয়গুলো নিয়ে খুব শক্ত হাতে হচ্ছে বিষয়গুলো দেখতে হবে। তারপর দেখেন যে ভিসা ক্যাশব্যাক সিস্টেম চালু করলো হচ্ছে ব্র্যাক ব্যাংক। তারপর কিছু শব্দ দেখতে পাচ্ছেন, এগুলো আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড থেকে নিয়ে এসেছি। এখানে ওই সেন্টেন্সটাও নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যেখানে এই ওয়ার্ডটা ছিল। তো একটু লক্ষ্য করেন, কমেমোরেটিভ মানে হচ্ছে স্মারক। তো দ্য প্রাইম মিনিস্টার রিলিজড এ কমেমোরেটিভ পোস্টেজ স্ট্যাম্প অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে একটি স্মারক হচ্ছে প্রকাশ করেছে, সে বিষয়টি বলছে। এমবেজলমেন্ট মিন হচ্ছে আত্মসাৎ। তো আত্মসাতের কারণে কিন্তু একজন মানুষকে হচ্ছে জেলে পাঠানো হচ্ছে। দ্য বগুড়া লিডার মানে বগুড়ার একজন নেতা ওয়াজ সেন্ট টু জেল ওভার চার্জেস মানে হচ্ছে আরোপ আর কি। আরোপের উপর ভিত্তি করে আত্মসাতের আরোপের কারণে হচ্ছে তাকে জেলে হচ্ছে প্রেরণ করা হয়েছে। কম্প্রিহেন্সিভ মানে ব্যাপকভাবে। দ্য গভর্নমেন্ট কল্ড ফর এ কম্প্রিহেন্সিভ রিভিউ অফ এক্সিস্টিং কমিটমেন্ট। যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে পর্যালোচনা করা হবে, এই বিষয়টি বলছে। তারপর দেখেন লেভাই মানে হচ্ছে শুল্ক আরোপ করা। তো দ্য গভর্নমেন্ট ইম্পোজড আরোপ করছে 50% লেভাই। 50% হচ্ছে ট্যারিফ অন ইম্পোর্টস মানে হচ্ছে আমদানিতে হচ্ছে আপনার 15% শুল্ক আরোপ করেছে। ভোলাটিলিটি র্যাপিড অ্যান্ড আনপ্রেডিক্টেবল চেঞ্জ। তো র্যাপিড অ্যান্ড আনপ্রেডিক্টেবল চেঞ্জ মানে হচ্ছে অনিশ্চয়তা। তো এই যে বিষয়টা পারসিস্টেন্ট ট্যারিফ ভলাটিলিটি, যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কিছুদিন পরপর নতুন হচ্ছে শুল্ক আরোপ করছে, এই বিষয়টা হচ্ছে গ্লোবাল যে ট্রেড মার্কেট সেখানে একটা ক্রিয়েটিং আনসার্টেনিটি, এই বিষয়টা বলছে। তারপর কার্টেল মানে হচ্ছে সীমিত করা। এই যে ট্রাম্পের যে ক্ষমতা শুল্ক আরোপ করার, এই জন্য হচ্ছে কোর্ট একটা নতুন রুল করেছে যে দ্য প্রেসিডেন্ট অথরিটি টু ইম্পোজ হচ্ছে ট্যারিফ, যে প্রেসিডেন্টের যে ক্ষমতা সেটিকে হচ্ছে একটু সীমিত করা হবে। কার্টেল মানে হচ্ছে সীমিত করা। তারপরে স্ট্যাচুটরি মানে হচ্ছে আইন নিষিদ্ধ। তো আইন সিদ্ধ বিষয়গুলো যেমন হচ্ছে দ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্য প্রশাসন মে ইউজ দ্য আদার স্ট্যাচুটরি অ্যাভিনিউজ টু ইম্পোজ ট্রেড মেজার্স। তো ট্রেড কীভাবে আরোপ করা হবে এই বিষয়গুলো নিয়ে সরকার হচ্ছে আলোচনা করবে। তারপর দেখেন যে ইনফ্লেশন এটা হচ্ছে মূল্যস্ফীতি। আন্ডারমাইন মানে হচ্ছে দুর্বল করে দেওয়া। ইনভ্যালিডেট মানে হচ্ছে বাতিল। ফরক্লোজ যার মানে হচ্ছে সুযোগ রুদ্ধ করে দেওয়া। ডিলিজেন্ট পরিশ্রম। সাবস্টেন্সিয়াল উল্লেখযোগ্য বা বৃহৎ। রেসিলিয়েন্ট মানে হচ্ছে ধীরচেতন। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা কেমন হয়েছে জানি না, তবে আপনারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।